তো আমাদের এই অনুষ্ঠানের ধরন ঠিক যেরকম নদীর গতি পাল্টে যায়, নদীর বাঁক থেকে অন্য বাঁকে নদী যায়, আমাদের অনুষ্ঠান তেমনি করে চলছে। অনেকে ফোন করছেন এবং বলছেন এই ধরনের অনুষ্ঠান একটু অন্যরকম। সত্যি সত্যিই হয়তো সময়ের সাথে সাযুজ্য মেনে এবং প্রয়োজনের তাগিদে আমাদের অনুষ্ঠান, বিশেষ করে শ্রী অশোক মহারাজের এই অনুষ্ঠান একটা অন্য মাত্রা পাচ্ছে, একটা অন্য গতি পেয়েছে এবং মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য আরও বেশি ওপেন মাইন্ডেড এবং সকলের সাথে কথা বলার জন্য, চর্চা করার জন্য খানিকটা আড্ডার ভঙ্গিতে, খানিকটা আলাপচারিতার ভঙ্গিতে আপনাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে এবং তাতে যে মানুষ খুশি হচ্ছেন সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। জয় মা রক্ষিণী, সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে বিভিন্ন ধরনের যে ক্রিয়ার কথা মহারাজ বলে থাকেন সেই ক্রিয়া নিয়ে আজকে একটুখানি আলোচনায় যেতে চাইব। নানা ধরনের সময় মহারাজকে আমরা বিভিন্ন জায়গায় দেখি, কখনো তার নিজ গৃহ মন্দিরে, কখনো দেখছি তারাপীঠের মহাশ্মশানে কিংবা অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ঘাটে তাকে দেখি আমরা। আচ্ছা, এই যে তিনি যান এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রিয়ায় উপনীত হন মানুষের জন্য, এর নানা ধরনের নাম আছে। আজকে যদি ধরুন আমরা একটা বিশেষ ক্রিয়া নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বিদ্বেষণ ক্রিয়া। বিদ্বেষ শব্দটার অর্থ আমরা জানি, কিন্তু এই বিদ্বেষণ তার মানে তার সাথে কি বিদ্বেষ ব্যাপারটা লুকিয়ে থাকে? বিদ্বেষ হরণ করা বা বিদ্বেষকে প্রকট করা, এটা কেন বলছেন? তাহলে এই ক্রিয়াটা ঠিক কি এবং এই ক্রিয়া করার জন্য কি কোনো বিশেষ সময়কাল প্রয়োজন হয়? উপকরণ কিরকম সেই নিয়ে আমরা পরে আসবো। কি সামগ্রী লাগে তাই নিয়েও আমরা আলোচনা করব। যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের এই অনুষ্ঠানের ধরন এবং অনুষ্ঠান আপনাদেরই প্রয়োজনে যে বদলেছে সেটাকে নষ্ট করে কেউ ফোন করবেন না যে আমার এই হচ্ছে ডেট অফ বার্থ। আমরা ফোন হয়তো নেব, একটা কি দুটো ফোন আমরা নিয়ে থাকি, কিন্তু মহারাজের এই কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ভীষণ উদ্গ্রীব হয়ে আছেন। আমরা সেই মানুষটিকে আজ আরেকবার আপনাদের মুখোমুখি করাতে পাচ্ছি। এটা সৃষ্টি প্লাস এবং সৃষ্টির দর্শকদের জন্য অত্যন্ত বড় একটা প্রাপ্তি। সকলকে নমস্কার এবং স্বাগত। বিদ্বেষণ ক্রিয়া নিয়ে শ্রী অশোক মহারাজ আজকের এই অনুষ্ঠান শুরু করছেন। নমস্কার। যে ক্রিয়াগুলো আমরা করে থাকি তাকে আমরা দশ মহাবিদ্যার মধ্যে বা কখনো কখনো একক মহাবিদ্যার মধ্যে প্রয়োগ করি, আবার প্রেত ক্রিয়ার মধ্যে দিয়েও প্রয়োগ করা হয়। ষটকর্ম করা, এই ষটকর্ম ক্রিয়াটি পঞ্চমকারের মাধ্যমে প্রয়োগ হয়, পঞ্চভূতের মাধ্যমে প্রয়োগ হয়। সেই ক্রিয়াগুলোর মধ্যে বিদ্বেষণ ক্রিয়া, কলিযুগে তিনটি ক্রিয়া প্রসিদ্ধ, চারটি ক্রিয়া: বিদ্বেষণ, বশীকরণ, মারণ আর লক্ষ্মীর ক্রিয়া। এই চারটি ক্রিয়া সব থেকে বেশি প্রসিদ্ধ, কলিযুগে সব থেকে বেশি এই ক্রিয়াগুলোই হয়। তো তার মধ্যে আজকে বিদ্বেষণ ক্রিয়া নিয়ে যে বিষয়টি সামনে তুলে ধরছি, বিদ্বেষণ ক্রিয়া সত্যি করা যায়। প্রথম তো অনেকেরই প্রশ্ন থাকে যে বিদ্বেষণ ক্রিয়া কি হয় বা বিদ্বেষণ ক্রিয়াটি কি, যেরকম আশিসদা নিজেই প্রশ্ন করছে বিদ্বেষণ ক্রিয়াটা কি। বিদ্বেষণ হচ্ছে দুটো ব্যক্তির মধ্যে যে সুসম্পর্ক তৈরি হয়ে রয়েছে সেই সুসম্পর্ককে নষ্ট করে দেওয়াকেই বলা হয় বিদ্বেষণ ক্রিয়া। কিন্তু সেই সম্পর্ক নষ্টের অনেকগুলো অধ্যায় আছে। সেই অধ্যায়গুলোর মধ্যে বিদ্বেষ, বিচ্ছেদ, বিদ্বেষ উচ্চাটন, এই তিনটে প্রয়োগ হলে তবে গিয়ে একটি মানুষের সঙ্গে একটি মানুষের আর কোনো রকম সম্পর্ক থাকে না। বিদ্বেষ শুধু যদি করি আমরা, অর্থাৎ বিদ্বেষণ ক্রিয়া, এই বিদ্বেষণ ক্রিয়াটা যখন হয় মানুষের মধ্যে, কারুর সঙ্গে কারুর ধরো করানো হলো যে অমুকের সহিত অমুকের বিদ্বেষ বা বিদ্বেষায় বিদ্বেষায়, সেই ক্রিয়া যখন আমরা প্রয়োগ করে থাকি আমি, তখন কি হয়, দুজন মানুষের মনের মিলটা নষ্ট হতে শুরু করে। আর কিন্তু নয় কিছু, শুধু মিল। এবার যখন বিচ্ছেদ ক্রিয়ার প্রয়োগ হয় তখন দুটো মানুষের মধ্যে
মিলের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হতে শুরু করে। এই দুটো ছাড়া কিন্তু আর কিছু নয়। যখন এই বিদ্বেষ বিচ্ছেদের সাথে সাথে উচ্চাটন ক্রিয়ার প্রয়োগ হয়, তখন গিয়ে দুটি মানুষের মধ্যে সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পায়, দূরত্ব বৃদ্ধি পায় এবং একজন অপরজনকে ছেড়ে চলে যায়। তাই আমরা সব সময় যখন বিদ্বেষ ক্রিয়া করে থাকি, তখন যজমান যে ধরনের ক্রিয়া আমাদেরকে বলেন যে করতে, অর্থাৎ তার মনের ইচ্ছেটা আমরা শুনি যে তার মনের ইচ্ছে কি, যে অমুকের সঙ্গে সম্পর্কটা শেষ করে দাও, এক রকমের ইচ্ছে। অমুকের সঙ্গে পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দাও, এটাও আর এক রকম অধ্যায়ের মধ্যে পড়ে। তো এই যখন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দাও, তাকে বলা হয় পূর্ণ বিদ্বেষণ ক্রিয়া, অর্থাৎ বিদ্বেষ বিচ্ছেদ উচ্চাটন ক্রিয়া। তখন সেই মানুষটার সেই জায়গায় সম্পর্ক আর থাকবে না, সম্পর্ক পূর্ণ মাত্রায় উচ্চাটিত হয়ে যায়। এটা হচ্ছে বিদ্বেষণ ক্রিয়ার মধ্যে পড়ে। আর এই বিদ্বেষণ ক্রিয়াকে করার জন্য বিভিন্ন অধ্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়, দেখতে হয় কিরকম কি অবস্থান রয়েছে এই বিদ্বেষণ ক্রিয়া করার আগে। আর জেনে নিতে হয়, সবার আগে সব থেকে বড় বিষয় জেনে নিতে হয়, কিন্তু বিশেষ করে আমি অন্তত জেনে নিই তুমি কেন বিদ্বেষণ করতে চাইছো। কারণ এটি যেহেতু খারাপ কাজের মধ্যে ধরা হয়, কিন্তু আমি মনে করি এটা ভালো কাজেতেও প্রয়োগ করা যায়। অনেকের প্রশ্ন, আমি যখন আমার ফেসবুক অ্যাড করি, তন্ত্র অদৃশ্য হলো সত্য অশোক মহারাজ, দুটো আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে যখন আমার এই অ্যাডগুলো চলে বিদ্বেষণ ক্রিয়া, তো দেখবে কেন ওখানে লিখেছে অনেকেই যে মহারাজ আপনার থেকে আশা করিনি আপনি বিদ্বেষণ ক্রিয়ার জন্যও মানুষকে উৎসাহিত করবে। তখন আমি একটাই জিনিস সবাইকে বলি, দেখো বিদ্বেষণ ক্রিয়াকেও ভালো কাজের জন্য প্রয়োগ করা যায়। এই ভালো কাজের জন্য প্রয়োগ করতে গেলে কিরকম প্রয়োগ? ধরে নাও স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি চলে এসে, ধরে নাও, আমরা তো ছেলেদেরই দোষ সব থেকে বেশি ধরি, স্বামী অন্য মহিলার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী তাকে বিদ্বেষ করবে ওই মহিলার থেকে, বিচ্ছেদ করবে, উচ্চাটন করবে, আর নিজের প্রতি আকর্ষণ মোহন বশীকরণ করে কিলাপ করবে। তাহলে ভালো কাজের জন্য হলো না, সম্পর্কটা জোড়ার জন্য এই বিদ্বেষ ক্রিয়া করা হলো। আবার কোন শত্রু তোমার ওপর প্রচন্ড পরিমাণে শত্রুতামি করছে, তখন তুমি কি করবে? তখন তুমি তাকে বিদ্বেষ উচ্চাটন ক্রিয়ার প্রয়োগ করবে বগলা ক্রিয়ার সাথে সাথে। তাহলে বগলা ক্রিয়া সে স্তম্ভন হয়ে যাবে এবং উচ্চাটন বিদ্বেষ উচ্চাটন ক্রিয়ায় সে যখন উচ্চাটায় ক্রিয়া প্রয়োগ হবে, সমুচ্চাটায় তার স্থান থেকে উচ্চাটন ক্রিয়ার যখন প্রয়োগ হবে, তখন সে সেখান থেকে সরে যাবে। বা তার প্রতি, যেরকম আমরা বৈভবকরণ বলে থাকি, এই বিদ্বেষণ ক্রিয়ার মধ্যে বৈভবকরণ ক্রিয়ার প্রয়োগ সব থেকে আমি বেশি করে থাকি, যেটা উচ্চাটন ক্রিয়ার সময় প্রয়োগ করা হয়। বৈভবকরণ ক্রিয়া, অমুকের সাথে অমুকের বৈভবায়, অর্থাৎ তার ওপর যে দ্বিতীয় ব্যক্তি অত্যাচার করছিল, তার মাথায় যেন এই ব্যক্তিটার নামটাই মনে না থাকে। সম্পর্কের মধ্যে কি হয়, দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে, দুজন ভুলে গেল একজন অপর আর একজনকে। এই যে ক্রিয়া, বিদ্বেষণ ক্রিয়া, বিচ্ছেদ ক্রিয়া, উচ্চাটন বৈভবন ক্রিয়া, যখন এই ক্রিয়ার প্রয়োগ হয়, তো এই ক্রিয়াতে আমি ভালো কাজের জন্য বহুবার প্রয়োগ করে দেখেছি, সাফল্য আসে এবং সফলতা পাওয়া যায় ভালো কাজের জন্য। তাই শুধুমাত্র যে বিদ্বেষণ ক্রিয়া কোনো রকম ভাবেই ক্ষতিকারক ক্রিয়া তা নয়, ক্ষতিকারক ক্রিয়ার মধ্যে ধরা হয়, কিন্তু বিদ্বেষণ ক্রিয়া তুমি কিভাবে ব্যবহার করছো তার উপর নির্ভর করে এই বিদ্বেষণ ক্রিয়া অধ্যায়টা কোন ভাবে যাবে, কোন দিকে যাবে, কিরকম ভাবে যাবে। এর বিভিন্ন প্রয়োগ আছে, বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন তিথি আছে, বিভিন্ন ক্ষণ আছে, বিভিন্ন স্থান আছে, অর্থাৎ স্থান কাল পাত্র এগুলোর উপরও নির্ভর করে কিন্তু আমি বিদ্বেষণ ক্রিয়া কি করছি, কিভাবে বিদ্বেষণ ক্রিয়ার প্রয়োগ করছি। কেউ আছেন আমাদের সাথে আমাদের এই আলোচনার মধ্যে, জয়মা রক্ষিণী কে আছেন? স্বাগত। নমস্কার, আমি প্রিয়াঙ্কা মাইতি বলছি। প্রিয়াঙ্কা, কোথা থেকে বলছেন আপনি? প্রিয়াঙ্কা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমতলা থেকে বলছি। আমতলা থেকে। এই অনুষ্ঠান দেখছেন আপনি? হ্যাঁ, অনুষ্ঠান আমি দেখি, কিন্তু লাইন পাই না। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, খুব সুন্দর লাগে, আমি দেখি, আমার বাড়ির লোকও দেখে।
আচ্ছা, আপনি কি ধরনের অসুবিধার মধ্যে আছেন বলে ফোন করছেন? আমি একটু আমার বিবাহিত জীবন নিয়ে জানতে চাই। বিবাহিত জীবনে একটু সমস্যা চলছে, তো একটু জানতে চাই। মাগো, এটা তো ডেট অফ বার্থের অনুষ্ঠান নয় মা। আচ্ছা, এটা কিন্তু শুরুতেই তোমাদেরকে বলা হয়েছে যে ডেট অফ বার্থের অনুষ্ঠান নয় এটা। এই অনুষ্ঠানে যদি তোমার কোনো রকম সমস্যা থাকে তুমি সেটা জানাতে পারো, সেটার প্রতিকার আমি এখান থেকে চেষ্টা করব বলে দেওয়ার। উনি বিবাহিত জীবনের কথা বললেন আর কি। হ্যাঁ, কিন্তু সেটা জানতে চাইছে, সেটা জানতে চাওয়াটা তো আর সেটা অধ্যায়ের মধ্যে পড়ে না, কারণ এইখানে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি এখানে ডেট অফ বার্থ নিয়ে নয়। আর ডেট অফ বার্থ নিয়ে তুমি কি আলোচনা করবে? তুমি জানো তোমার বিবাহিত জীবন নিয়ে সমস্যা, তো নতুন করে কোনো জ্যোতিষ তোমায় বলবে ডেট অফ বার্থ দেখে তোমার বিবাহিত জীবনে সমস্যা আছে, আর তুমি বলবে হ্যাঁ 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 মহারাজ আপনি ঠিক বলেছেন? কি লাভ তাতে? তুমি জানো তোমার সমস্যা কি আছে, তুমি তো তোমার রেমেডির দুনিয়াতে যাবে। আমার এটা রেমেডি চাই, এটা রেমেডি কি হতে পারে, এটা রেমেডি করলে কিভাবে করব, এটাই তোমাদের প্রশ্ন থাকা উচিত। আমাদের এই অনুষ্ঠানে যে ইস্যুটাকে নিয়ে মহারাজ কথা বলছিলেন, আমাদের এই বিদ্বেষণ ক্রিয়া, মহারাজ বলছেন পূর্ণ বিদ্বেষণ ক্রিয়া, এবং তাতে বলছেন বিচ্ছেদ, তার সাথে বলছেন বিদ্বেষ, এবং বলছেন উচাটন। এইটা হচ্ছে সামগ্রিক ক্রিয়া। এবার একটা প্রশ্ন এতে এসে পড়ে যে এই বিদ্বেষণ ক্রিয়াকে আমরা কি আলাদা আলাদা ভাগে বিভক্ত করতে পারি মহারাজ? এটা আলাদাভাবে বিভক্ত করা যায়। যখন ধরে নাও তুমি কিরকম চাইছো, যেরকম ছেলের সাথে, মানে একটু অন্যভাবে বলি যেটা এখন চলে, ছেলের সাথে বৌমার ভালো মিল আছে, বা ছেলের সাথে মায়ের ভালো মিল আছে। এবার এই ক্ষেত্রে মায়ের সঙ্গে সমস্যা ছেলের তৈরি করতে চাইছে বৌমা, বা শাশুড়ি মা ছেলে বৌমার মধ্যে অশান্তি তৈরি করতে চাইছে, রিভার্সটা। হ্যাঁ, কিন্তু দুজনের কেউ চাইছে না যে এরা বাড়ি ছেড়ে চলে যাক। এই যে বাড়ি ছেড়ে চলে যাক যখন চাইছে না, তখন কিন্তু উচ্চাটন ক্রিয়াটা আসছে না, শুধুমাত্র বিদ্বেষ জিনিসটা আসছে। দুজনের মধ্যে একটু অশান্তি ঝামেলা, ওই অতটা টাকা না দেওয়া, ছেলে মাকে একটু বেশি টাকা দিচ্ছে, ছেলে বউকে একটু বেশি ঘুরতে নিয়ে যাচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাগুলোর একটুখানি তিক্ততা করবে। এরকম তো প্রচুর মানুষ আছেন এই ভাবনা নিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র বিদ্বেষ কথাটাকেই ব্যবহার করা হবে মন্ত্রের মধ্যে, এবং তার সামগ্রীটাও বিদ্বেষেরই সামগ্রী যাবে, বিচ্ছেদ বা উচ্চাটনের সামগ্রী বা বৈভবকরণের সামগ্রী কিন্তু সেখানে যাবে না। মানে যে আহুতিটা আপনি দেবেন তাতে শুধু বিদ্বেষ প্রসঙ্গটা আসবে, বিদ্বেষ প্রসঙ্গ আসবে এবং শুধু বিদ্বেষেরই সামগ্রী যাবে। হ্যাঁ, তো এখানে আলাদা করে তাহলে উঠে প্রশ্ন যে বিভিন্ন ধরনের ক্রিয়ার জন্য আলাদা আলাদা সামগ্রী লাগে। একদম। হ্যাঁ, তো এই বিদ্বেষণ ক্রিয়ার মধ্যেও তাহলে আলাদাভাবে বিভক্ত করা থাকে যে কোন কারণে এই ক্রিয়াটা হচ্ছে এবং তার কি সামগ্রী। একদম। আমি কি চাইছি, অর্থাৎ আমার যজমান কি চাইছে আমার থেকে, তার উপরেই নির্ভর করবে তার সামগ্রীগুলো। সেই জন্য আশিস দা, মজার বিষয় দেখবে এখানে, যখনই হয় আমরা কি বলি, এই আমার এই বশীকরণটা কত খরচ পড়বে, এটা কখনো বলা যায় না। এই বিদ্বেষণটা কত খরচ, আপনি সেটা বলেনও না সরাসরি। কারণ যতক্ষণ না তুমি পুরো কেস হিস্ট্রিটাকে জানবে, যতক্ষণ না তুমি পুরো বিষয়টাকে বুঝবে, যতক্ষণ না তার গভীরতায় অনুপ্রবেশ করবে, ততক্ষণ অবধি কিন্তু তার খরচ বলা যায় না। তার কারণ এই একটাই যে এটা কোনো প্যাকেজ সিস্টেম নয়। এখানে ক্রিয়া করতে গেলে বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয়, বিদ্বেষের আলাদা, বিচ্ছেদের আলাদা, বৈভবকরণ উচ্চাটনের আলাদা। তো কোনটা আমি করছি, কোনটা করব, কোনটার মাত্রা কখন কি থাকবে, সেটা নির্ভর করবে কাজের ওপর, তিথির ওপর, স্থানের ওপর, ক্ষণের ওপর, আর যজমান কি চাইছে তার উপরে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরছে, এবং এটা হয়তো মহারাজ শুনলে হাসবেন, কিন্তু এটার মধ্যে দিয়ে তাঁদেরকেই যেতে হয়। সেটা হচ্ছে এই যে ধরনের ক্রিয়া, ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট সব কিছু নিয়ে যে চলে, এখানে আপনারা যখন নিজেদেরকে নিয়োজিত করেন তখন শরীরের উপর নিশ্চয়ই একটা কোনো প্রভাব পড়ে। তার এর প্রভাব
যজমানের ওপর আসে না, এটা সাধকের ওপরে সাধকের উপরে, আমি সাধকের সেটাই উপরে আসে। এবং আমার গুরু আজকের ডেটে দাঁড়িয়েও আমাকে, আমার এই গুরু এখন যে আমার শেষ বাতি জ্বলছে সেই বাতিও আমাকে গালিগালাজ করে আমি যে পদ্ধতিতে কাজ করি, কিন্তু গুরুরাই তো শিখিয়েছে, তাও আমাকে গুরুরা বকাবকি করে। এই যে দেখবে এখানে যখন আমার ক্রিয়াতে বসবে, যেটা নিয়ম, যে ক্রিয়াতে বসলে ছুঁয়ে থাকতে হবে আহুতির সময়। স্পর্শ করে রাখতে হয়। কারণ তোমার কোনো অধিকার নেই সেই যোগ্য ক্রিয়াতে বসার। তুমি যখন আমাকে ছুঁয়ে থাকবে, মূলাধারের পর বিশেষ আসন আর মূলাসন, তো এই মূলাসনের পর বিশেষ আসনে তুমি যখন বসছো তখন কি হচ্ছে, তুমি আমাকে ছুঁয়ে থাকছো, আমি ক্রিয়া করছি। এবার কি হয়, তোমার যে এনার্জি নেগেটিভটা, তুমি যে সমস্যাটায় ভুগছো সেটা আমার মধ্যে আসে। আর এটারই একটা কুপ্রভাব সাধকদের ওপরে পড়ে যারা এই ধরনের কাজ করেন। কারণ যারা এই ধরনের কাজ করে না তাদের এফেক্ট কিন্তু আসে না, এবং তার যে সাইড এফেক্ট যজমানের ওপরে আসে। আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন, যজমান তোর কাছে এসছে, তাকে বাঁচানোটাই তোর ধর্ম, তোর কর্ম, তার ইচ্ছে পূরণ করাটাই হচ্ছে তোর কর্ম। যখন তুই তাকে অঙ্গীকারভুক্ত হয়েছিস যে তুই করে দিবি, তখন তোকে পুরো নিয়মটা মানতে হবে। তখন আমাকে কিন্তু সেই আমাকে ছুঁয়ে থাকে। এবং যে কোনো যজ্ঞে তুমি এসে দেখবে, আজকের বছরের যজ্ঞ দেখো আর আজ থেকে 20 বছর 30 বছর আগেকার দিনের যজ্ঞ দেখো, সব জায়গাতেই সেই ফর্মুলা একই। লোক বসছে আমার পাশে আর আমাকে ধরে থাকছে, আমি তার ক্রিয়া করছি, সেই ক্রিয়া শেষ হচ্ছে, তারপর গিয়ে সে তার নিজের মনের ইচ্ছে বলে আহুতি প্রদান করছে। অন্য কোথাও কি হয় আমি সেই কন্ট্রোভার্সিতে যাব না। তন্ত্রের নিয়ম অনুসারে এটাই নিয়ম যে যজমান বসবেন, যজমান ধরবে, যজমানের জন্য ক্রিয়া করা হবে। এর জন্য যজ্ঞ, যাগ, হোম, তিনটে জিনিস সৃষ্টি হয়েছে। যজ্ঞ, যাগ, হোম। হোম আলাদা, যাগ আলাদা, আর যজ্ঞ আলাদা। তো সেটা জেনে নিতে হবে যে একটা তান্ত্রিক কি করে, যাগ করে, যজ্ঞ করে, না হোম করে, এটা জানতে হবে। তান্ত্রিক যেটা করে সেটা অনুসারেই তার ক্রিয়াটা চলে। যজ্ঞ কোনো দিনও যজ্ঞ একটা তান্ত্রিক করে না। যজ্ঞ করতে গেলে তান্ত্রিকদের সমন্বয়, বিশেষ করে ঋষিদের সমন্বয়ের প্রয়োজন হয় এখানে। যাগের জন্য ধুনার ব্যবস্থা হয়, আর হোমের জন্য তান্ত্রিকের ব্যবস্থা হয়। তাই তান্ত্রিক যখন ক্রিয়া করছেন, কি ক্রিয়া করছেন সেখানে ধরে বসে থাকার। এবং মজার বিষয়, অখণ্ড ধুনা বা অখণ্ড যে হোমকুণ্ড আছে সেগুলো ইটস ডিফারেন্ট। কারণ ওটা যজমানের সব পাপ যখন কোনো তান্ত্রিক নেয় তখন তার মাপ অনুসারে করে তান্ত্রিক তার পাপ নিয়ে নেয়। কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে যজ্ঞগুলো যখন হয়, সিঙ্গেল শুধু যজ্ঞ হলে মাথায় রাখতে হবে কোন বর্ণের লোকের আমি যজ্ঞ করছি, কোন জাতির লোকের আমি যজ্ঞ করছি, তার কিন্তু যজ্ঞকুণ্ডের মাপ, গভীরতা সম্পূর্ণ আলাদা হয়। কোন মৃত্তিকাতে আমি যজ্ঞ করছি, আমি কি ব্রাহ্মণ বর্ণের মৃত্তিকাতে যজ্ঞ করছি, আমি কি ক্ষত্রিয় বর্ণের মৃত্তিকাতে যজ্ঞ করছি, আমি কি শূদ্র বর্ণের মৃত্তিকাতে যজ্ঞ করছি, আমি কোন বর্ণের মৃত্তিকাতে যজ্ঞ করছি, আমি কোন বর্ণের লোকের জন্য যজ্ঞ করছি। মৃত্তিকা বদলে যায় মহারাজ, মৃত্তিকা বদলে যায়। লাল বর্ণের মৃত্তিকা যেটা হচ্ছে ক্ষত্রিয় মৃত্তিকা, শ্বেত বর্ণের মৃত্তিকা হচ্ছে ব্রাহ্মণ মৃত্তিকা, কালো বর্ণের মৃত্তিকা হচ্ছে শূদ্র বর্ণের মৃত্তিকা। সেই জন্য যখন আমরা বাস্তু ভিজিট করতে যাই তখন আমাদের দেখতে হয় আমরা কোন মৃত্তিকাতে যাচ্ছি। এবং সেই মৃত্তিকা, মজার বিষয়, আজকে আমি ছোট্ট জিনিস বলে যাচ্ছি। আশিস দা, তুমি যে কোনো বাস্তুতে যাবে আর এরকম ভাবে হাতটা মারবে, ঠিক এইভাবে হাতটা মারো, যে পালস বিট করে 1 2 3 2 অবধি তোমার সব ঠিক আছে, থার্ড পালস, এই পালস যদি বিট করে তাহলে বুঝে নেব ওটা শ্মশান ভূমির মৃত্তিকা। ওই মৃত্তিকাতে কখনো কোনো কিছু করা যাবে, ক্রিয়া হবে না, কোনো কিচ্ছু ক্রিয়া হবে না। ঠিক সেই রকমই কি ধরনের কি হচ্ছে সেগুলোর উপর নির্ভর করে। যেখানে অখণ্ড অবস্থা আছে, অক্ষয় হোমকুণ্ড আছে, যে হোমকুণ্ড পুরোটাই বসে থাকে সারা বছর, মা উঠবে হোমকুণ্ড উঠবে, মা বসবে হোমকুণ্ড বসবে, এরকম যখন হোমকুণ্ড থাকে তখন সেখানে কি হয়, সেখানে যজমানের যত পাপ আছে সাধক নিয়ে নেয়। এখানে যজমানে কোনো সাইড এফেক্ট হয় না, সাইড এফেক্ট আমাদের মতন লোকেদের হয়। তাই বিদ্বেষণ ক্রিয়া করা যায় না বাড়িতে, চেষ্টা করতে নেই। বিদ্বেষণ ক্রিয়া কখনো কখনো করা ইজ ডিফারেন্ট ম্যাটার, কিন্তু মাথায় রাখবে, চেষ্টা করবে বিদ্বেষণ ক্রিয়া যতটা পারা যায় শ্মশান ভূমিতে করা খুব ভালো
বাড়ির থেকে, কারণ তার এফেক্ট বাড়িতে পড়ে। আমাদের বিদ্বেষণ ক্রিয়া আজকেই বাড়িতে আমি প্রয়োগ করব, 24 ঘন্টার মধ্যে আমার বাড়িতে সেই অশান্তির একটা সাইড এফেক্ট সবার আগে দেখা দেবে, জজমানের রেজাল্ট বেরোবার আগে। খুব অদ্ভুতভাবে জিনিসের বিশ্লেষণ হলে তখন বোঝা যায় যে কাজটা কি ভীষণ সাংঘাতিক হতে পারে। আপনারা যারা এই ধরনের ক্রিয়ার কথা শুনেছেন এবং হয়তো আপনাদের পারিবারিক কারণে সেটা করাতে চাইছেন, আগে নিজেরা স্থির করে নেবেন যে কতটা কাজ আপনারা এগিয়ে নিয়ে যেতে চান। তার কারণ জীবন একটাই, এবং সেখানে কার সাথে বিদ্বেষ সৃষ্টি করতে চাইছেন আর কার সাথে বিদ্বেষ হরণ করতে চাইছেন, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। আর মহারাজ এ কথাও বললেন যে কখনো সেটা দশমহাবিদ্যার ওপর প্রয়োগ করে এই ক্রিয়া করা হয়, আবার কখনো আমরা দেখতে পাচ্ছি যে প্রেত ক্রিয়াও করা হয়ে থাকে। সুতরাং প্রত্যেকটা ভাগ নিজে সুচারুরূপে জেনেছেন এত বছরের সাধনার মধ্যে দিয়ে, তারপরে আজকে এই কথা তিনি বলছেন। আমরা আজকের এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে একটি প্রশ্ন তার কাছে করতে চাই যে কোনো বিশেষ সময়ে আছে কিনা এই ক্রিয়া করার, অর্থাৎ বিদ্বেষণ ক্রিয়ার আলাদা আলাদা কি সময়সূচি থাকে? একদম তুমি গুজ্জ কথা জিজ্ঞেস করেছো। তো সিংহ কর্কটে বিদ্বেষণ হয়, কিভাবে বার করবে সেটা আমি বলবো না, কারণ আমার যারা ছাত্র আছে তাদেরকে জানাবো। বাট সিংহ কর্কটে বিদ্বেষণ ক্রিয়া করা হয়। এই বিদ্বেষণ ক্রিয়া কুজবার কুজ সময় সব থেকে বেশি ভালো হয়, শনি মঙ্গলবারে। পূর্ণিমা তিথি অমাবস্যা তিথিতে বিদ্বেষণ ক্রিয়া খুব ভালো করে করা যায়। এই বিদ্বেষণ ক্রিয়াগুলো করার ক্ষেত্রে বিভিন্ন সামগ্রী প্রয়োজন হয়, সেগুলোকেও কিন্তু বিভিন্ন রকমভাবেই ব্যবহার করে বিদ্বেষণ ক্রিয়াকে করা হয়। মাথায় রাখতে হবে যে বিদ্বেষণ ক্রিয়ার যে সামগ্রীগুলো সেগুলো কি ধরনের হচ্ছে এবং সেই সামগ্রীগুলোর মধ্যে তার পাওয়ার কতটা আছে। ধরো লেবু, পাতি লেবুর ওপরে বিদ্বেষণ ক্রিয়া হবে, ধরে নাও। এই পাতিলেবুরটা কি তার মধ্যে রস আছে? রস থাকলে কি ধরনের তার রস আছে সেগুলোর উপর নির্ভর করে বিদ্বেষণ ক্রিয়াটার রেজাল্ট কি বেরোবে, এটা কিন্তু সেগুলোর উপরে নির্ভর করে। সুই, তার তীক্ষ্ণতা কতটা আছে, সেটা কি ভোতা না সেটাকে অনেক বেশি ছুচলো, তার উপরেও নির্ভর করে বিদ্বেষণ ক্রিয়ার গতি কতটা হবে। যে ধরনের ক্রিয়া সেই ধরনের সামগ্রী সেই ধরনের প্রয়োগ স্থানে কি পেথিত হচ্ছে, স্থাপিত হচ্ছে, সেটাকে কতটা কি রকম ভাবে জজমান্ডিং হচ্ছে, সেটাতে জজমান, আমার জজমান তার হয়ে তার ওপরে কতটা মন্ত্রের চালান ছাড়ছে। তার সাথে সাথে এই বিদ্বেষণের সাথে বিদ্বেষণ ক্রিয়াতে কিন্তু যে কোনো ক্রিয়াতে প্রেতকে খাবার দেওয়ার একটা বড় ভূমিকা রয়েছে, প্রেতকে খাবার দেওয়ার প্রয়োজন আছে। সেখানে প্রেতকে খাবার দেওয়ার জায়গাটা তৈরি করতে হয় এবং বিভিন্ন সময়ে প্রেতকে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করতে হয়, তবে গিয়ে 100% সাকসেস পাওয়া যায়। আজকে ব্ল্যাক ম্যাজিকের এই যে কালা জাদুর যে 100% সাকসেস আসে, তার একটি কারণ নিয়ম মাফিক ক্রিয়া করা হয়, সেটি প্রেত চালানেই হোক, সেটি ক্রিয়ার চালানেই হোক, সেটি ক্ষণ চালানে বা স্থান চালানেই হয়ে থাকুক না কেন, এবং সেটি ক্রিয়ার ক্ষেত্রে যেরকম জজমান আমাকে ধরে বসছে, এই নিয়মটাকেও কিন্তু পূর্ণরূপে পালন করা হয় নিজের পিঠ বাঁচানোর জন্য, কোনোভাবেই কোনো দিক দেখা হয় না। নিয়ম মাফিক মহারাজ ব্যবহার করলেন এই শব্দটি। রবীন্দ্রনাথের নাটকেও আমরা পাই চলো নিয়ম মতে। এই নিয়ম মাফিক অর্থাৎ নিয়ম মতে যদি সঠিক সময়ে সঠিক কারণে প্রয়োগটি করা হয়, বিশেষ করে এই বিদ্বেষণ ক্রিয়া নিয়ে আজকে যখন কথা হলো, অনুষ্ঠানের শেষে এটা বলি, আরও বিশদ যদি জানতে চান, নিজের কোনো রেমেডি চান, তাহলে স্ক্রলে যে নাম্বারসগুলি যাচ্ছে সেগুলো খেয়াল করুন এবং সরাসরি যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন আমাদের এই মানুষটির কাছে, যিনি 1 বছর নয় 2 বছর নয়, বিগত 15 বছর ধরে সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের দর্শকদের সামনে হাজির হচ্ছেন, শ্রী অশোক মহারাজ। আপনাদের সকলকে নমস্কার, ধন্যবাদ। জয় মা রক্ষিণী বলে মহারাজকে প্রণাম। জয় মা রক্ষিণী।